সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ৩। খাওয়ার পর্ব শেষে গল্প আড্ডা বসেছে। মুরব্বীরা সকলে ড্রয়িং রুমে বসে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপ করছেন। সেখানে উপস্থিত আছেন মেজবার আব্বা আম্মা, ছোট চাচা চাচি আর আকসার আম্মু। আকসাদের নিয়ে বাড়ির ছাদে এসে বসেছে জেমি আপু। আপুর একমাত্র ছেলেটার নাম আয়ান, বয়স বছর তিনেক ওর। জেমি আপুর সাথে পরিচিত হওয়ার পরে মাত্রই বাচ্চাটাকে কোলে নিয়েছে আকসা। ওর কোলে বসে হাতের খেলনা ঘোড়াটা নিয়ে খেলছিল আয়ান। আকসা মনোযোগ সহকারে হাসি মুখে খেলা দেখছিল ওর। জেমি আপু দুটো শতরঞ্জি বিছিয়েছেন ছাদে। আকসার পাশে বসে আছে সেই 16 বছর বয়সী ছেলে আর 15 বছর বয়সী মেয়েটা। ওদের দুজনার নাম তাহসিন এবং রিম। ওরা মেজবার চাচাতো ভাই বোন। জেমি আপু আকসাকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন পাশ থেকে, তখনই ছাদে একজন মেয়ে এসে উপস্থিত হলো। খুবই চটপটে হাবভাব তার। এসে পেছন থেকে জেমিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসের সাথে বলে উঠল, কেমন আছো আপু? তোমাকে কত মিস করেছি জানো। জেমি গলা ছাড়িয়ে ওকে সামনে এনে আনন্দ মিশ্রিত গলায় জিজ্ঞাসা করলো, তোরা কখন এলি? এই তো সবে এসেছি। উনিকে হঠাৎ পাশে চোখ পড়তে আকসাকে দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো মেয়েটি। জেমি পরিচয় করিয়ে দিল। আকসাকে বলল, আকসা, ও হলো আমাদের ছোট পুপির বড় মেয়ে, নাম মিহি। মিহি, ওর নাম আকসা, মেজবার বন্ধুর বোন। ওদেরই আজ ইনভাইটেশন ছিল আমাদের বাসায়। মিহি স্বভাবগত খুব মিশুকে। চট করে বসে গেল মাঝখানে। বাদামের ঝোলা এনেছিল হাতের মুঠোয় লুকিয়ে। সেটা জেমি আর আকসার সামনে খুলে ওদের চুলে হাতে ধরিয়ে দিতে দিতে বলতে লাগলো, লুকিয়ে আনতে হয়েছে, জনগণ দেখলে আর একটাও ভাগে পেতাম না। ভালো কথা, মেজবা ভাইয়া কোথায় আপু? ভাইয়াকে তো দেখলাম না ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে নেই? না নেই। আম্মু তো মামা মামিদের সাথে গল্প করতে বসে গেল ড্রয়িং রুমে, কিন্তু ভাইয়াকে দেখিনি সেখানে। তাহলে হয়তো ইরফানকে নিয়ে আড্ডা দিচ্ছে ঘরে। আমি গিয়ে ডেকে আনি ভাইয়াকে। সবাই আড্ডা দিচ্ছে, তারা কেন ঘরে বসে থাকবে? মিহি দ্রুত উঠে গেল শতরঞ্জি ছেড়ে। পেছন থেকে জেমি বলল, যাস না মিহি, ও এখন এখানে আসবে না, শুধু শুধু যে লাভ নেই। আকসার কেমন যেন খটকা লাগলো। মেজবা এখানে আসবে না কেন? ও আছে বলে? হ্যাঁ, সেটা হতেই পারে, হওয়াটাই বরং স্বাভাবিক। কারণ পুরোটা সময় মেজবা ওর থেকে দূরত্ব বজায় রেখেছে। এমনকি গতদিনও আজ ডাইনিং টেবিলে ও ওঠার পরে খেতে বসেছে। এমনকি ওর মুখোমুখিও বসেনি। ওকে এড়িয়ে যাওয়ার জন্য বেসিনের কলও খুলে দিতে এগোয়নি। আকসা তো এতটুকু ভালোভাবে বুঝে গেছে যে মেজবা ওকে এড়িয়ে চলছে এবং ভবিষ্যতে এড়িয়ে যাবে। এখানে ও আছে একথা মেজবা জানে, তার মানে নিশ্চয়ই মেজবা এখানে আসবে না। এই কথাটা তো আকসা ভালোভাবেই জানে, কিন্তু জেমি আপু কিভাবে এতটা নিশ্চিত হলো? মেজবা যে আসবে না সে কিভাবে জানলো? ব্যাপারটা স্বাভাবিকভাবে নেওয়া যেতে পারতো, কিন্তু কেন জানি আকসা চেষ্টা করেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। মনে একটা খটকা থেকেই যাচ্ছে। আকসা জেমি আপুর সাথে কথা বলছিল ওর পড়াশোনার বিষয়ে, ভার্সিটি লাইফ কেমন কাটছে সেসব নিয়ে। তখনই সিঁড়িতে খটাখট চলনের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো ওর বড় ভাই আর মেজবা এসে দাঁড়িয়েছে ছাদের দরজার সামনে। মিহি পাশে দাঁড়িয়েছিল। মেজবার এক হাত ওর দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখা। মিহি আরো জোরে সামনের দিকে ওদের টেনে নিয়ে এসে জোরে বলতে লাগলো, দেখা আপু, ভাইয়ারা বসে দাবা খেলছিল, জোর করে টেনে এনেছি আমি। মিহির এগিয়ে এসে শতরঞ্জির সামনে ওদের মুখোমুখি সারিতে দাঁড়ালো। মেজবা পকেটে হাত গুজে এক কোণে দাঁড়িয়ে রইল। ইফান গিয়ে আকসার পাশে বসে পড়ল। জেমি একবার আকসাকে দেখে আর একবার মেজবাকে দেখলো। জেমির মুখ কিছুটা বিষণ্ণ, মনে হচ্ছে চিন্তিত ভীষণ। জেমি মিইয়ে যাওয়া স্বরে মেজবাকে উদ্দেশ্য করে বলল, ভাই, এখানে এসে বস। মেজবার হাবভাব দেখে মনে হচ্ছিল না যে সেখানে বসবে, তবে বড় বোনের কথা শুনে বসে পড়ল তার পাশে। আয়ান কাঁদছিল খিদে পেয়েছে বলে। আকসা ওকে জেমি আপুর কোলে দিল। মিহি সেই কখন থেকে কথা বলেই চলেছে রিমু আর তাহসিনের সাথে। ইরফান ফোন স্কল করছে। আকসার চোখ স্বভাবত মাঝে মধ্যে মেজবার দিকে পড়ছে, তবে মেজবা একবার ওর দিকে ফিরে তাকাচ্ছে না। হঠাৎ মিহি বলে উঠল, এখানে যে গল্প আড্ডা হচ্ছে তা কি বোঝার উপায় আছে? এপাশ থেকে ইরফান জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? মিহি বলল, আসরটা কেমন যেন মরা মরা লাগছে, একটু জাঁকজমকপূর্ণ হওয়া দরকার। দাঁড়াও, আমি আসছি। কথাটা বলে মিহি দৌড়ে উঠে চলে গেল সিঁড়ির দিকে। জেমি আয়নকে ফিডার খাওয়াতে খাওয়াতে পাশ ফিরে মেজবাকে বলল, খালামণির বাসায় তুই গিয়েছিলি গতদিন, তাদের কেমন অবস্থা জানালি না তো ভাই? সবাই ভালো আছে আপু, তোমার ইস্তিয়াকের কথা মনে আছে? ছোকরা এখন কত বড় হয়ে গেছে জানো। 3 বছর পর এই গেলাম, তখন ছোট একটা বাচ্চা ছেলে ছিল, আর এখন লম্বা হয়েছে খাম্বার মতো, ব্যাটা ছেলে হয়ে গেছে। হাসতে হাসতে কথাগুলো বলতে লাগলো মেজবা। আকসা অবাক চোখে চেয়ে রইল।
এই লোক এত সুন্দর করে কথা বলে, তার ভাই বোনদের সাথে, বিশেষত জেমি আপুর সাথে বোধহয় একটু বেশি ফ্রি। মেজবার মন খুলে কথা বলা দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেজবা বোধহয় তার সকল কথা জেমি আপুকেই বলে। আকশা মুখে কিছু না বললে ওর মনে একটা অদ্ভুত নাম না জানা অনুভূতির সঞ্চয় হতে লাগলো। ও একধানে তাকিয়ে দেখতে লাগলো মেজবা জেমি আপুর সাথে কত সুন্দরভাবে গল্প করছে হাসি মুখে। হঠাৎ কথার মাঝে আকশার দিকে চোখ পড়তেই মেজবার চল শক্ত হয়ে গেল। ও দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। জেমি মেজবাকে এভাবে হঠাৎ ঘুরে যেতে দেখে আকশার দিকে শঙ্কিত চাহনিতে তাকালো। মেজবার আব্বা এহসানুল হক আর ছোট চাচা জালাল হক একই সোফায় বসে আছেন। আকশার আম্মা আয়েশা বেগমের পাশে মেজবার চাচি ফাতিমা খাতুন আর ফুফু রিতু বেগম বসে আছেন। ঈশা বেগম পান আনতে ভেতরে গিয়েছে। যদিও এখানকার কেউ সচরাচর পান খায় না, তবে অতিথি আপ্যায়নে দেওয়া হয় প্রায়শই। এহসানুল এবং জালাল হক এতক্ষণে নিজেদের মধ্যে নিচু স্বরে আলোচনা করছিলেন কিছু বিষয়ে। মূলত কিছুক্ষণ আগে তাদেরকে তাদের বউয়েরা ঘরের ভেতর ডেকে নিয়ে কিছু কথা বলেছিলেন। সেই বিষয়ে আলোচনা এগোনোর তোড়জোড় চলছে। ফাতিমা খাতুন তার স্বামীকে চোখের ইশারায় বোঝালেন কথাটা পারতে, কিন্তু জালাল হক ইতস্তত হয়ে স্ত্রীর ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দিলেন। অগত্যা ফাতিমা খাতুনই আসরে আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপা, আপনার সাথে কিছু বিষয়ে কথা ছিল। সবসময় তো আর দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই। আজ যখন এসেছেন এবং আজই আমাদের কথাটা বলার ইচ্ছে রয়েছে, তাহলে এখনই বলে ফেলি। আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, কি কথা আপা? ফাতিমা খাতুন মৃদু হেসে বললেন, বড় আপা আসুক, আপা বললে বেশি ভালো হয়। আসলে তার জন্য বেশি জরুরি তো। আয়েশা বেগম বুঝতে পারলেন না ঠিক কী বিষয়ে কথা বলতে চাইছেন তারা। মিহি যখন ছাদে ফিরেছে তখন ওর হাতে একটা গিটার। গিটারটা মেজবার, সবাই জানে এটা ওর সর্বসঙ্গী। সবসময় মেজবার সাথে এই গিটারটা থাকে। এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ক্যান্টনমেন্ট থেকে বাসায় ফেরাকালীন প্রত্যেকবারই ও এই গিটারটা সঙ্গে করে নিয়ে আসে। বোনের হাতে গিটার দেখে হতাশ হলো জেমি। বলল, গিটার কেন নিয়ে আসলি মিহি? ভাইয়া গান গাইবে তাই। মিহি এসে শতরঞ্জিতে বসে পড়ল। মেজবা একবারও গান গাওয়ার কথা বলেনি, বরং ভাবসাব দেখে মনে হচ্ছে না যে ও গান গাইবে। ও কিছুটা গম্ভীর স্বরে বলল, গিটারটা রুমে রেখে আয় মিহি, গান গাওয়ার মুড নেই এখন, আমি উঠছি। মেজবা উঠতে যাবে তখনই মিহি ওকে টেনে ধরে বসিয়ে বলল, না না ভাইয়া, আজ আর তোমাকে ছাড়ছি না। গান গাইতেই হবে তোমার। অনেকদিন হলো গান গাও না, অথচ আগে তুমি প্রত্যেকবার যখন বাসায় আসতে তখনই গান গাইতে। গান গাওয়ার মুড সবসময় থাকে না। মৃদু হেসে অথচ গম্ভীর গলায় বলা কথাটা কিসের ইঙ্গিত করলো তা ঠিক বোঝা গেল না। শুধু কথাটা শোনা মাত্র আকশা মেজবাকে একবার আর চোখে দেখলো। পাশ থেকে ইরফান ওকে অনুরোধ করে বলল, তুই তো একসময় আমাদের ক্যাডেট কলেজ লাইফে অনেক গান গাইতিস দোস্ত। আমাদের গ্রুপে একজনই বেস্ট সিঙ্গার আছে, সেটা তুই। শুনেছি ক্যান্টনমেন্টে যাওয়ার পরেও অবসরে প্রায়শই তোর গান গাওয়া হতো। গান গাওয়া তো তোর প্যাশন, তাহলে আর সবার অনুরোধে গাইতে কি অসুবিধা? প্লিজ দোস্ত। ওপাশ থেকে এবার জেমি আপু বললেন, একটা দিন তো ভাই। জেমি আপুর কথা শুনে অবশেষে গিটার হাতে নিল মেজবা। ধীরে ধীরে গিটারে সুর উঠল। মেজবা চোখ বুজে গাইতে লাগলো, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আকশা মুগ্ধ। এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দরভাবে কেউ এই গান গাইতে পারে। অন্তর থেকে না আসলে এই গান এত সুন্দরভাবে গাওয়া যায় না। শুনেই বোঝা যাচ্ছে মেজবা গান নিয়মিত গায় এবং ওর গানের কণ্ঠ মারাত্মক। আকশা আবারও মনোযোগ দিল। মেজবা গাইছে, জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, তারাও তো ভুলে কভু ডাকে না, জীবনের রঙে মনকে টানে না,
মেজবা একটুখানি থামলো, ও তখনও চোখ বুজে রয়েছে। এবার আরো বেশি গলা ছেড়ে গাইতে লাগলো। বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়, হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনাই, দেখি ওই ভোরের পাখি গাই। তবু তোরই বাইতে হবে, খেয়া পারে নিতেই হবে, তবু তোরই বাইতে হবে, খেয়া পারে নিতেই হবে, যত ঝড় উঠুক সাগরে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। অসহ্যকর সুন্দর লোকটা বোধহয় সিংহের হতে চেয়ে ভুলে আর্মার্ড অফিসার হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আকসার মনে হলো মেজবার কি বুক ভার হয়ে আসতে, মেজবা কি অনেক বেশি যন্ত্রণা এবং ভেতরকার হাহাকার নিয়ে গানটি গাইছে। না হলে একটা গান এতটা বেদনাদায়ক মধুর কেন শোনাবে? এর আগেও তো বহুবার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গানটি শুনেছে মেজবা। কই কখনো তো এমন অনুভূতি হয়নি। হঠাৎ করে আকশা বোধ করলো গানটি আজ অনেক কথা বলে দিতে চাইছে, যেন যেন মেজবার ভেতরে যন্ত্রণা উপলব্ধি করাতে চাচ্ছে। মনে হচ্ছে যেন মেজবার জীবনে অনেক সংগ্রাম, অনেক বেশি হাহাকার। মানুষ কি তার জীবনের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা গানের মাধ্যমে উন্মুক্ত করে দিতে পারে?